যে পৃথিবীর বিভিন্ন বিপ্লবে অনেক নায়কের জন্ম হয়, সেই নায়কগুলো সেই রাষ্ট্রের, সেই জাতির ভবিষ্যৎ বিনির্মাণের এক একজন দীপশিখা হয়ে থাকে। আমাদের ইয়ামিনের বাবা, আমাদের মুগ্ধর বাবা এখানে উপস্থিত আছেন। কিন্তু তারপরেও আমি বলতে চাই যে এই মহান জুলাই বিপ্লবে যে সমস্ত মহৎ কাজ হয়েছে, জাতির জন্য যে শিক্ষা দিয়ে গেছে, সেখানে আগামী বহু যুগ, আমি তো মনে করি শতাব্দীর পর শতাব্দী, এই জুলাই বিপ্লবের এই শহীদ নায়করা আমাদের পথ দেখাবেন। এবং এই কারণে আমি মনে করি আবু সাঈদ, মুগ্ধ, ইয়ামিন, আনাস, নাফিস এবং আরও কত কত শহীদ, তারা সকলেই আমাদের জন্য এক একজন নায়ক হয়ে থাকবেন। আমি এই কথাটা আরও দু এক জায়গায় বলেছি দেশে এবং বিদেশে জুলাই বিপ্লব নিয়ে কথা বলতে গিয়ে, যে আমরা যখন বালক ছিলাম কিংবা তরুণ ছিলাম, তখন আমরা বিশ্ব বিপ্লবের আইকন হিসেবে আমরা চে গুয়েভারার কথা বলতাম। এই উপমহাদেশেও একসময় স্বদেশী বিপ্লব হয়েছিল, আপনাদের সকলের মনে আছে, 1910 সাল 11 সালের দিকে। এবং সেই সময় একটা চরিত্র তৈরি হয়েছিল যে পরবর্তী সময়ে অন্তত ভারতের জন্য এবং পশ্চিমবঙ্গের জন্য এখনও নায়কের ভূমিকায় আছে, তার নাম ক্ষুদিরাম। ক্ষুদিরামের নামে কত সিনেমা হয়েছে, নাটক হয়েছে, কত গান রচিত হয়েছে, সেই সমস্ত গান আমরা শুনেছি, আপনারাও শুনেছেন। আমি মনে করি যে বাংলাদেশের জুলাই বিপ্লবের পর থেকে আমাদের আর বাইরের নায়কদের প্রয়োজন নাই আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করবার জন্যে। আমাদের ইয়ামিন আছে, আমাদের মুগ্ধ আছে, আমাদের আবু সাঈদ আছে, আমাদের আনাস আছে। আপনারা চিন্তা করে দেখুন, ক্ষুদিরামের জন্য গান অন্য একজনকে রচনা করতে হয়েছিল, কোনো এক কবিকে রচনা করতে হয়েছিল। আনাস তার গান সে নিজেই রচনা করে গেছে। সে তার মাকে যে চিঠিটা লিখে রেখে গেছে, এর চেয়ে বড় সাহিত্য আর কি হতে পারে? এপিটাফ যেটাকে আমি বলি, সেই এপিটাফ, সে নিজের এপিটাফ নিজে রচনা করে গেছে এবং তারপরে গিয়ে শহীদ হয়েছে। কাজেই যারাই যত চক্রান্ত করুক না কেন, আমি নিশ্চিত ইনশাআল্লাহ বাংলাদেশের ইতিহাস থেকে পৃথিবী যতদিন থাকবে ততদিন জুলাই বিপ্লবের শহীদদের, জুলাই বিপ্লবের নায়কদের মুছে দেওয়া সম্ভব হবে না। অনেকেই চেষ্টা করবেন, যারা এই গণহত্যা চালিয়েছেন তারা চেষ্টা করবেন। আপনি চিন্তা করে দেখুন, যারা গণহত্যা চালিয়েছে তারা কেমন দল ছিল, কি ধরনের দানব ছিল, যে সেই দলের সমর্থক তথাকথিত বুদ্ধিজীবীদের, সেই দলের সমর্থক তথাকথিত সাংবাদিকদের, সম্পাদকদের কাউকে এখন পর্যন্ত আমরা অনুশোচনা প্রকাশ করতে দেখি নাই। কেউ বলে নাই, এই দলের একেবারে নিম্ন স্তরের সমর্থক থেকে শুরু করে একেবারে 10-20টা ডক্টরেট করা বুদ্ধিজীবী পর্যন্ত কেউ এখন পর্যন্ত বলে নাই আমাদের এটা অন্যায় হয়েছিল, আমাদের এটা ভুল হয়েছিল, দেশে কিংবা বিদেশে। এতটা দানব একটা সিস্টেম তারা তৈরি করেছিল এবং এই দানবীয় সিস্টেম তৈরি করার ফলেই এমন গণহত্যা করা সম্ভব হয়েছিল নিজের মানুষদের উপরে। বর্তমান সময়ে, সাম্প্রতিক সময়ে এই গণহত্যার তুলনা শুধুমাত্র গাজার সাথে হতে পারে। প্রতিদিন গাজায় 100 জন করে নারী, শিশু, পুরুষকে হত্যা করা হচ্ছে, কিন্তু সেখানে কারা হত্যা করছে? দখলদার বাহিনী হত্যা করছে, সিলমারা শত্রুরা হত্যা করছে, তাদের দৃষ্টিতে শত্রুদের হত্যা করছে। আর বাংলাদেশে ওই সময়টাতে 36 দিনের মধ্যে যে পিরিয়ডের মধ্যে গণহত্যা চালানো হয়েছে, ওই পিরিয়ডেও তো প্রতিদিন 100 জনকে হত্যা করা হয়েছে। কাদেরকে হত্যা করেছে? বাংলাদেশের জনগণকে হত্যা করেছে, নিজের দেশের জনগণকে শাসক শ্রেণী হত্যা করেছে। এর কোনো ইতিহাস সাম্প্রতিক সময় আপনারা খুঁজে পাবেন না, এই ধরনের বর্বরতার ইতিহাস। কাজেই এর বিচার তো হতেই হবে। এর বিচার যারা করবে না
সে রাজনৈতিক দল হোক কিংবা অরাজনৈতিক ব্যক্তি হোক। আমি বলছি আপনাদেরকে, আমি তো বাংলাদেশের একজন প্রবীণ নাগরিক, সিনিয়র সিটিজেন, আমি বলছি আপনাদেরকে, যারা এই বিচারে বাধাগ্রস্ত করার চেষ্টা করবে বিচারকে, তারা ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হবে। তারা ক্ষমতায় যদি আসেও এরকম কোনো শ্রেণী, আমি আশা করতে চাই এরকম কোনো শ্রেণী ক্ষমতায় আসবে না যে যারা কম্প্রোমাইজ করবে এই বিচারে, তারাও ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হবে, আমি এই ব্যাপারে নিশ্চিত। কারণ বাংলাদেশের তরুণরা যখন বিদ্রোহ করতে জেনে গেছে, আপনারা মনে করবেন না যে তারা ভবিষ্যতে বিদ্রোহ করবে না, ভবিষ্যতে তারা রাস্তায় নামবে না। সমস্যা হলো বিচার বিভাগে। আমি দুই একটা কথা বলি। আচ্ছা, বিচার বিভাগের আগে আমি আরেকটা জিনিস বলি। আজকে আপনাদের প্রধান প্রসিকিউটর জনাব তাজুল ইসলামকে দেখে আমার মনে হচ্ছে এটাও একটা ইতিহাসের বিচার। ইতিহাসের বিচার কিন্তু শুরু হয়ে গেছে। তাজুল ইসলাম সাহেব, আমার নামে তো আপনারা জানেন গত সরকার 125টা মামলা করেছিল, 125টা, এবং তার মধ্যে এমন কোনো মামলা নাই যেটা নাই। তার মধ্যে রাষ্ট্রদ্রোহ থেকে শুরু করে হত্যা মামলা নাই, কিন্তু হত্যা প্রচেষ্টা মামলা ছিল। সেই মামলায় আমার 7 বছর সাজাও হয়েছে। এরকম একটা মামলায় আমার আইনজীবী ছিলেন তাজুল সাহেব, কিন্তু ওনাকে, ওনার অফিসে এই হাসিনার পুলিশ গিয়ে ওনাকে অফিসের মধ্যে ওনাকে আক্রমণ করেছিল, ওনার মাথা ফাটিয়ে দিয়েছিল অফিসের মধ্যে গিয়ে, এবং অফিস থেকে টানতে টানতে থানায় নিয়ে গেছিল। এবং আমি বিষয়টা জানতাম না, যেহেতু আমি তখন জেলে বন্দি ছিলাম। তো আমার যেদিন মামলা বিচার শুরু হবে সেদিন আমাকে কোর্টে নিয়ে আসলো, কাশিমপুর থেকে ঢাকায় 3 ঘন্টা প্রিজন ভ্যানে আসতে হতো। আসলাম, আমার উকিলের দেখা নেই। আমি ভাবলাম তাজুল আসলো না, এটা তো হতে পারে না। আমাকে তখন আমার দেশের আমার যারা সহকর্মী ছিলেন তারা বললেন, মাহমুদ ভাই আপনি জানেন না, তাজুলকে তো ধরে নিয়ে গেছে। তো আমার কাছে আজকে একটা ইতিহাসের বিচার মনে হচ্ছে, যে তাজুল তখন ভিকটিম ছিল, যে তাজুল তখন পারসিকিউটেড ছিল, সেই তাজুল আজকে চিফ প্রসিকিউটর, যারা জুলুম করেছিল তাদের বিচার করবার জন্য। এটাই ইতিহাসের বিচার। সুতরাং বিচার অনেকভাবে হয়, ইতিহাসের বিচারও একটা বিচার, আল্লাহর বিচারও একটা বিচার। সেই আল্লাহর বিচারের জন্য তো আমরা সারাক্ষণ অপেক্ষা করে আছি।